বিয়ের দিন ফুপু পালিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায় বলে বিয়ের আসরে বসতে হয়েছিল পঞ্চদশীর মেয়ে অনন্যা আইমনকে, যাকে কিনা বাবা একদম পছন্দ করে না, কারণ উনি মেয়ে সন্তান পছন্দ করে না। এবং এই অনন্যাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা যায় তার বড় ভাই আয়ান। আয়ানের মৃত্যুর পর থেকে অনন্যা যেন তার বাবার ব্রিগেডিয়ার ফারহান আইমানের চোখের বালি। এমনকি তার মা আয়েশা মেয়ের রহমানের তেমন টান নেই মেয়ের প্রতি। বাবা মায়ের এই তীব্র অবহেলা আর ভাইয়ের মৃত্যুর অদৃশ্য অপরাধে মেয়েটা একাকিত্বে ডুবে রাখে। তবে অনন্যা জন্মগতভাবে চরম সাহসী আর প্রতিবাদী। তার পরিবারের তিক্ততা তাকে এমন বানিয়েছে, নিজের প্রতি অন্যায় একদম সহ্য হয় না তার। আর এই ব্যক্তিত্বের ফারহান আইমানের একদম সহ্য হয় না। উনি সবসময় অনন্যাকে একজন অপরাধী প্রমাণ করতে চায়। অনন্যা এই মানসিক অত্যাচারের প্রতিবাদ করে, ফলে তাদের বাবা মেয়ের মাঝে সবসময় ঝামেলা লেগে থাকে। আর এই কারণে অনন্যাকে তার পরিবার, রিলেটিভ একজন ম্যানার্সলেস আর বদমেজাজি একগুঁয়ে মেয়ের খেতে দেওয়া হয়। কিন্তু তার এই একাকিত্বের ভাগ নেয়নি কেউ। কেউ তাকে একটাবারও বোঝার চেষ্টা করেনি। বাইরে মেয়েটা নিজেকে যতই শক্ত পাহাড় প্রমাণ করুক না কেন, দিন শেষে যখন পুরো শহর অন্ধকারে ডুবে যায় আর সবাই ঘুমে তলিয়ে যায়, তখন সে আর নিজেকে সামলাতে পারে না। একটা রাত এমন যায়নি যে তার চোখের পানিতে বালিশ ভিজে যায়নি। তবে এই কষ্টের সাগরে একমাত্র আশার আলো ছিল ইরফান মুর্তাজা, অনন্যার চাচাতো ভাই, যাকে সে বড্ড ভালোবাসতো। তবে এটা একতরফা ভালোবাসা ছিল না। তবে ইরফান ও অনন্যাকে খুব ভালোবাসতো, তবে তাদের এই স্নিগ্ধ প্রেম কাহিনী ছিল পরিবারের আড়ালে। ইরফান ভেবেছিল গ্র্যাজুয়েশনের পর পরিবারকে জানাবে। ইরফানের মা বাবা ফায়সাল, আইমান আর রেহেনা খাতুন হলেন অনন্যার চাচা চাচি। ওরাও অনন্যাকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসতো। তবে ইরফানের ছোট তটিনী অনন্যাকে একদম পছন্দ করে না। পরিবারের বাকিদের মতো অনন্যাকে সবচেয়ে বেশি ভালোবাসতো তার ভাই আয়ান। তারা 4 ভাই বোন ছিল। বড় ভাই ফারদিন অনন্যার প্রতি কিছুটা সদয় থাকলেও অনন্যার আয়ানের মৃত্যুর পর নিজেকে গুটিয়ে নেয়। আর বাকি রইল আয়াজ। সে অনন্যার টুইনস। সেও তার বোনকে খুব ভালোবাসে, কিন্তু সে বিড়িতে থাকে না। ইউনিতে অনন্যা যায়নি বলে ইজান যেন আজ নিজের রাগ আর সেই অদৃশ্য অধিকার নিয়ে ফেটে পড়েছে। ওদিকে অনন্যা আজ সারাদিন নিজের সে ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরে পরম শান্তিতে কাটিয়ে দিল। ইজানের অবাধ্য অধিকার আর পাগলামি থেকে দূরে থাকতে সে আজ ইচ্ছে করে ভার্সিটি ড্রপ করেছে। সে ঘরে জমে থাকা ধুলো কাপড় ধুয়ে ঘর পরিষ্কার করলো এবং পুরোটা সময় আইনানকে নিজের চোখের সামনে আগলে রাখলো। বিছানায় অনন্যার কোল ঘেঁষে 4 বছরের আইনান তার ছোট ছোট হাত দিয়ে অনন্যার গলা জড়িয়ে ধরে বলল, আম্মু, আমার দেখে আর একদম ভালো লাগে না। ওখানে কেন আমাকে আদর করে না? প্লিজ আম্মু, আমি ওখানে যাব না। অনন্যার চোখ জোড়া ছলছল করে ওঠে। আজ তার নিজের বলে কেউ নেই দেখে বাচ্চাটা অন্যের আশ্রয়ে রেখে যেতে হয়। সে আইনানের কপালে গভীর চুমুকে বলে, হ্যাঁ বাবা, আম্মু তোমাকে আর কখনো একা ছাড়বে না। বিকেলের দিকে ইরফান অনন্যার ঘরে এসেছিল। সে আইনানের জন্য নতুন কিছু চকলেট আর খেলনা নিয়ে এসেছিল। আইনান আর ইরফান বেশ কিছুক্ষণ হাসিমুখে খেলা করে। ইরফানের সেই চেনা মায়া আর অনন্যার আইনানের খিলখিল হাসি দেখে অনন্যার সারাদিনের সব ভয় কেটে গেল। এভাবে সময় গড়িয়ে ঘড়ির কাঁটায় যখন রাত 11টা ছিল, তখন বাইরে পৃথিবীটা একদম নিঝুম। আইনান বিছানায় গভীর ঘুমে মগ্ন। ঠিক তখনই অনন্যার ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। ইজানের কল। অনন্যা রিসিভ করে ওপাশ থেকে কোনো ভূমিকা ছাড়া বরফ শীতল ভয়ঙ্কর এক আদেশ এলো, আমি তোর বাড়ির নিচে আসছি, তাড়াতাড়ি এখনই নিচে আয়। কথাটা শেষ করে ইজান খট করে কলটা কেটে দিল। অনন্যা এবার তীব্র বিরক্তি আর রাগে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এই লোকটার খামখেয়ালিপনা এবার দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাকে আজ একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। অনন্যা ঘর থেকে বের হওয়ার আগে তাদের পুরনো বিশ্বস্ত গৃহকর্মী সানিয়া খালামণিকে ডেকে তুললেন। সানিয়া খালামণি অনন্যাকে ছোটবেলা থেকে দেখেছেন এবং তিনি আইনানকে নিজের নাতির মতো ভালোবাসেন। অনন্যা ওনার হাত দুটো ধরে নিচু করে বলেন, সানিয়া খালামণি,
আইনান ঘুমাচ্ছে, আপনি একটু ওর পাশে গিয়ে বসবেন, আমার একটা জরুরি কাজ আছে। সানিয়া বেগম পরম মমতা অন্যের মাথায় হাত রেখে বলল, আচ্ছা মা, তুমি যাও, আমি আছি তোমার বাচ্চার কাছে, কোনো চিন্তা করো না। অর্ণা কিছুটা গিয়ে আবার ফিরে এলো, কড়া গলায় মনে করিয়ে দিল যেন, খালামণি, আমি ঘরে না আসা পর্যন্ত আপনি কিন্তু আইনানের পাশ থেকে এক চুলও নড়বেন না। সোনিয়া বেগম মাথা নাড়লেন। অর্ণা নিজের গায়ে ওড়নাটা শক্ত করে জড়িয়ে পেছনের পকেট গেট দিয়ে অন্ধকার গলির রাস্তায় এসে পা রাখল। রাতের নিস্তব্ধ গলিটা একদম শুনছেন। একটু এগোতে সে দেখল ইজানের সেই কালো রঙের সরকারি গাড়িটা হেডলাইট নেভানো অবস্থায় দাঁড়িয়েছে। সাথে কোনো প্রোটোকল নেই। গাড়ির কাঁচগুলো সম্পূর্ণ কালো রঙের ফিল্মে ঢাকা। অর্ণা ধীর পায়ে গাড়ির দরজার কাছে গেল। ইজান বোধহয় গাড়ির ভিতরে বসেছিল। এক তীব্র ভয়ঙ্কর অন্ধকারের মাঝে অর্ণার জন্য অপেক্ষা করছিল। অনন্যা অন্ধকারে গলির নিস্তব্ধতা ভেঙে ইজানের কালো গাড়ির পাশে গিয়ে দাঁড়ালো। তার বুকের ভেতর ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছিল। সেই গাড়ির জানলায় নিজের হাত দিয়ে জোরালো দুটো টোকা দিল। ঠিক পরে এক সেকেন্ডে কী ঘটলো তা অনন্যা সাধারণ মস্তিষ্কের পরিকল্পনার বাইরে ছিল। অনন্যা কিছু বুঝে ওঠার আগে গাড়ির দরজা এক ঝটকায় খুলে গেল এবং লোহার মতো একটা শক্ত হাত অনন্যার কবজি চেপে ধরে হিড়হিড় করে তাকে ফ্রন্ট সিটে ভেতরে নিয়ে এলো। অর্ণা সিটের উপর আছড়ে পড়ার সাথে সাথে যেন অন্তত দ্রুততার সাথে দরজাটা লক করে একটানে গাড়ি অ্যাক্সিলেটার চেপে স্টার্ট দিল। সব কিছু এত অবিশ্বাস্য দ্রুত ঘটল যে অরণ্যা পুরো বিষয়টা হজম করতে কয়েক সেকেন্ড সময় লাগলো। গাড়ি ততক্ষণে অন্ধকারে গলি পেরিয়ে মেইন রোডের দিকে তীব্র গতিতে ছুটতে শুরু করছে। অনন্যা প্রচণ্ড ভয়ে আর আগে নিজের হাতটা ইজানের শক্ত মুঠো থেকে কোনো মতে ঝটকা দিয়ে ছড়িয়ে নিয়ে চিৎকার করে বলে, কী করছেন আপনি? গাড়ি থামান। এই নতুন নাটক আর নোংরামির মানে কি সালার? ইজান সম্পূর্ণ চুপ আর তার দুই হাত গাড়ির স্টিয়ারিং হুইলের উপর শক্ত করে বসে আছে। চোখে কুচকুচে কালো অন্ধকারের মতো জেদ। অন্না তার দিকে ফিরে আরও চড়া গলা বলল, কেন এসেছেন আবার? আপনার সমস্যাটা কি? ইজান এবার অন্তত ধীর গতিতে নিজের মুখটা সামান্য ফেরাল। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত ডাক হাসি ফুটে ফিসফিস করে বলল, মিস করছিলাম তোকে। অর্ণা এবার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তীব্র অবকাশ সুরে বলল, আপনার মতো এত বড় বেহায়া লোক আমি আমার জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। লজ্জা করে না আপনার? বারবার কোন অধিকারে আমার কাছে চলে আসেন? গাড়ি থামান বলছি। দেখুন, আমার এই সস্তা রসিকতা একদম ভালো লাগছে না। আমি ডিভোর্স পেপারে দ্রুত সাইন করে দেবো। আপনার কোনো সম্পত্তি বা টাকা আমার লাগবে না, ভয় পাবেন না। অহেতুক আমার জীবনে অশান্তি তৈরি করবে না। অর্ণার এ তাচ্ছিল্য শোনামাত্র ইজান এক কড়া ব্রেক কষে রাস্তার এক কোণে গাড়িটা থামায়। সে অর্ণার দিকে পুরো শরীর ঘুরে অন্তত কড়া ও ডোমিনেটিং গলে বলে, কিছু লাগবে না মানে ভুলিস না, আমার যা কিছু আছে সব কিছুর উপর একমাত্র অধিকার শুধু তোর একার। বা নাটকটা তো আপনি বেশ ভালোই পারেন, সোয়াত কমান্ডার। অর্ণা তাচ্ছিল্য হাসি হেসে বলল। আর ইজান অর্ণার চোখের দিকে পলকহীন তাকিয়ে থেকে অন্তত নিচে গলে জিজ্ঞেস করল, তা পারি, কিন্তু আজ ভার্সিটি অকেশনে এলি না কেন? আমার কথা অমান্য করার সাহস পেলি কোথায়? অর্ণা এই কথার কোনো জবাব না দিয়ে এক ঝটকায় গাড়ির দরজা খুলে বের হতে গেল, কিন্তু তার হাত হ্যান্ডেলে ছোঁয়ার আগে ইজান আবার গাড়ি গিয়ার শিফট করে গাড়ি চালু করে দিল। তীব্র গতিতে গাড়িটা সামনের দিকে এগিয়ে যেতেছে। ইজান আদেশের সুরে বলে উঠল, আমার বাসায় চল। অর্ণা এবার চরম স্তম্ভিত হয়ে গেল। সে অবিশ্বাস্য চোখে ইজানের দিকে তাকিয়ে বলল, গাড়ি থামান। সালার, আপনার বাসায় আমি কেন যাব? ঘুমাতে। ইজান অন্তত সহজ ও কড়া অধিকারের সুরে উত্তর দিল, তোকে কালই বলছি আমার একদম ঘুম আসছে না, তাই আজ তোর সাথে ঘুমাবো। কিন্তু ভয় পাস না, আজ অন্য কিছু করব না। অর্ণা নিজের ভিতরে সমস্ত বীজ উগড়ে দিয়ে বলল, ঘুম যদি না আসে তবে আপনার ফিয়ন্সির কাছে যান। সে তো আপনার জন্য জান দিতে রাজি। সে নিজের মন আর শরীর সব দিয়ে আপনাকে খুব সুন্দর করে ঘুম পাড়িয়ে দিবে। ফিয়ন্সে? ইজানের চোখ দুটো ছোট করে অন্তত ঠান্ডা গলায় আবার গলায় জিজ্ঞাসা করলো, কে ফিয়ন্সে? কেন? আপনার কলিগ রাহি। অর্ণার মুখে ফিরিয়ে অন্তত তাচ্ছিল্যের সাথে বলল। ইজান এগুলো শুনে রাগে ক্ষোভে মুখটা কুঁচকে নিল, আর একটা শব্দ উচ্চারণ করলো না। স্টিয়ারিং হুইলটা সে হ্যাচক্যাটারে
ঘুরিয়ে গাড়ির দিক পরিবর্তন করলো। ঠিক 5 মিনিটের মাথায় অরণ্যাদের বাড়ির পেছনে সে অন্ধকার গলির মোড়ে এনে ব্রেক করলো। অরণ্যা গাড়ি থেকে নামতে 1 সেকেন্ড নষ্ট না করে দরজা খুলে বের হয়ে গেল। কিন্তু সে নিজের পা ফেলার আগেই ইজান পেছন থেকে তার 2 বাহু ধরে এক ঝটকে অরণ্যাকে টেনে নিয়ে সরাসরি নিজের কোলের উপর বসিয়ে দিল। অরণ্যা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। ইজান অরণ্যাকে নিজের শক্ত বুকের সাথে একদম পিষে ধরেছে। তার ঘাড়ের কাছে নিজের মুখটা ডুবিয়ে দিয়ে অরণ্যার গায়ে সে চেনা অবাধ্য সুবাস বুক ভরে টেনে নিল। ইজানের এই আচমকা তীব্র স্পর্শে অরণ্যা পুরো শরীর কেঁপে উঠল। 5 বছর আগে সেই রাতটা আর ওই রাতের তীব্র স্পর্শগুলোও মনে পড়ে গেল। ইজানের এই আসক্তিমাখা গলায় নেশালো সুরে ফিসফিস করে বলল, তুইও পারিস নিজের শরীর দিয়ে তোর বরকে ঘুম পাড়িয়ে দিতে, পারিস না? অরণ্যা ইজানের এই কথা আর তার কাঁপা স্বর শুনে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে যাবে, ঠিক তখনই ইজান অরণ্যার ফর্সা নরম হাতটা নিজের হাতে মুঠোয় নিল। অন্তত অন্তত অন্ধ আসক্তিতে গভীর এক পজিটিভনেস অধিকার নিয়ে অরণ্যার হাতে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে টুপ করে একটা তপ্ত চুমু খেলো। ইজান অরণ্যার ফর্সা হাতের উপর গভীর এক পজিটিভ অধিকার নিয়ে টুপ করে একটা তপ্ত চুমুকে অরণ্যার পুরো শরীর ঘৃণায় আর রাগে শিউরে উঠল। সে নিজের হাতটা মুক্ত করার জন্য ও ইজানের কোল থেকে নামার জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো। ইজানও চওড়া বুকে নিজের 2 হাত দিয়ে ধাক্কা দিতে দিতে অরণ্যা তীব্র ক্ষোভে চেঁচিয়ে উঠল, অসভ্য লোক, ছাড়ুন আমাকে, কোন সাহসে আপনি এমন করছেন? ইজান অরণ্যার এই ছটফটানি বিন্দুমাত্র কান দিল না। সে তার লোহার মতো শক্ত 2 হাত দিয়ে অরণ্যার পিঠটা নিজের বুকের সাথে আরো কষে জড়িয়ে ধরল। অরণ্যা কোনো বাধা না মেনে সে অরণ্যার সুডৌলোর গলায় নিজের মুখ গুজে দিল। ইজানের তপ্ত শ্বাস অরণ্যার চামড়ায় লাগছে। ইজান অন্তত নিচু এক অবাধ্য গভীর গলায় ফিসফিস করে বলল, আল্লাহ পাপ দিবে মেয়ে, স্বামীকে এভাবে নিজের থেকে দূরে সরালে। আমার প্রতিটি স্পর্শ আল্লাহর দেওয়া সম্পূর্ণ বৈধতা আছে। অন্যরা রাগে, অপমানে আর ক্ষোভে ভেতর ভেতরে কাঁপতে লাগলো। সে নিজের মাথাটা ইজানের মুখ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ুন আমাকে, ছাড়ার কোনো বৈধতা নেই আপনার এই নোংরা স্পর্শে। আপনি আমার কেউ না, কিচ্ছু না। আপনার এই বিষাক্ত স্পর্শ আমার শরীরে লাগার আগে যেন আমার মরণ হয়। অন্যায়ের চরম অভিশাপ আর তীব্র অনীহের কথা শোনা মাত্র ইজানের ভিতরে সে অবাধ্য জিভটা যেন হুট করে থমকে গেল। সে 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। অরণ্যার গলা থেকে নিজের মুখটা সরিয়ে নিয়ে সে আলতো করে নিজের হাতের বাঁধনটা আলগা করে নিল। অরণ্যা মুক্তি পেয়ে এক ঝটকায় ইজানের কোল থেকে সরে গিয়ে পাশের ফ্রন্ট সিটে গিয়ে বসলো। তার বুকটা তখন দ্রুত ওঠানামা করছিল। সে এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে গাড়ির দরজা খোলার জন্য হ্যান্ডেল ধরে জোরে হ্যাঁচকা টান দিল, কিন্তু সেন্ট্রাল লক আটকে থাকায় দরজাটা খুলল না। অরণ্যার সহ্য ক্ষমতা শেষ সীমা পার হয়ে গেছিল। 5 বছরের জমানো ক্ষোভ, অপমান আর মাঝরাতে অবাধ্য অধিকার, সব মিলে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে ঘুরে এসে ইজানের সেই অহংকারী মুখে একটা সজোরে চড় বসিয়ে দেওয়ার জন্য নিজের হাতটা বাতাসে কাঁপিয়ে তুলল, কিন্তু অনন্যা হাতের তালু ইজানের গালে ছোঁয়ার ঠিক আগে ইজান বাজ পাখির মতো দ্রুততায় অনন্যার কবজি মাঝপথে বাতাসে ধরে ফেলল। ইজানের চোখের মণি দুটো মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর কালো হয়ে উঠল। সে অনন্যার কবজি শক্ত মুঠে চেপে ধরল। নিজের কণ্ঠস্বর চরম হিংস্রতা আর শীতলতা মিশে ফিসফিস করে বলল, এই দুঃসাহস ভুলে কখনো স্বপ্নে দেখাস নাই। এর পরিণাম তোর ধারণার বাইরে কিছু হবে। অরণ্যা ইজানের সেই রক্তচক্ষুকে বিন্দুমাত্র ভয় পেল না। সে নিজের হাতটা ইজানের লোহার মতো শক্ত মুঠো থেকে মুচড়াতে মুচড়াতে তীব্র ঘৃণা উগরে দিয়ে বলল, আপনি এটার যোগ্য সালার। হঠাৎ উড়ে এসে আমার উপর নিজের নোংরা অধিকার ফলাতে আসবেন না। আমি আপনার কেউ না, আজকেও না, 5 বছর আগেও আমি আপনার কেউ ছিলাম না। আপনি দ্রুত আমার তোকে লাগবে অনন্যা। অরণ্যার মুখের কথা নিয়ে কেড়ে নিয়ে ইজান এক প্রচণ্ড গর্জনে কথাটা উচ্চারণ করলো। ইজানের এই আচমকা তীব্র চিৎকার আর গভীর স্বীকারোক্তি অরণ্যা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে চরম চমকে উঠে অবিশ্বাস চোখে ইজানের দিকে তাকিয়ে রইল। ইজান অরণ্যার কবজির উপর থেকে নিজের হাতের মুঠোটি ধীরে ধীরে ছেড়ে দিল। তার চোখে সেই হিংস্র ভাবটা এক নিমেষে উধাও হয়ে গেল। এক গভীর অন্ধকার অনুশোচনার ছায়া নেমে পড়ল। সে গাড়ির স্টিয়ারিংয়ে হুইলের উপর নিজের এক হাত রেখে অনন্যার চোখের দিকে তাকিয়ে অন্তত নিচু ও ভাঙা গলায় বলতে শুরু করল, হ্যাঁ, ওই রাতে আমি রাগের চোটে অপমানের প্রতিশোধ
আর অ্যালকোহলের নেশার করে তোর সাথে হয়েছিলাম। ওটা একটা জঘন্য অপরাধ ছিল। তুই তো অনেক ছোট ছিলি। আর আমি তোর কোনো পারমিশন পর্যন্ত নেওয়ার প্রয়োজন মনে করি না। আই অ্যাকসেপ্ট দ্যাট ওয়াজ টোটালি মাই ফল্ট। ইজানের মতে একজন ভয়ঙ্কর অহংকারী যাদের সোয়াদ অফিসের মুখে নিজের জীবনের সবচেয়ে বড় অপরাধের এই অবলীলায় স্বীকারোক্তি শুনে অনন্যা পাথরের মতো স্তব্ধ হয়ে গাড়ির সিটে বসে রইল। অনন্যার ভেতরের পুরো পৃথিবীটা এক মুহূর্তের জন্য ওলটপালট করে দিল। ইজান তার অপরাধ স্বীকার করে, আর তার চোখের ভিতরে সেই আদিম ও ডার্ক পজিটিভনেস এক চুলও কমল না। সে অনন্যার থমকে যাওয়া চেহারার দিকে তাকে নিজের কণ্ঠস্বর আরও কিছুটা কড়া করে বলল, তবে ওটা কোনো গুনাহ ছিল না। আমার প্রতিটা স্পর্শ আল্লাহর দেওয়া সম্পূর্ণ আইনি ও বৈধ, ধর্মীয় বৈধতা ছিল, কারণ তখন আমরা বিবাহিত ছিলাম। ইজান একটু থামলো। তার চোখ দুটো এবার রাগে আর অপমানে আবার সরু হয়ে গেল। সে দাঁতে চেপে চেপে বলল, কিন্তু তুই তুই কি বলছিলি? পুরো ফার্ম হাউসটা ইফান ইফান করে মাথায় তুলে ফেলেছে। হ্যাঁ, আমি মানছি আমাদের বিয়েটা অনাকাঙ্ক্ষিত ছিল, দুজনের পরিস্থিতির শিকার, কিন্তু তবুও তুমি আমার অর্ধাঙ্গিনী হয়েছিল, অথচ তুই অন্য একটা পুরুষের জন্য উতলা হয়েছিস। মনে আছে কী কী বলছিলি? কীভাবে 5 বছর আগে সেই লজ্জাজনক আর যন্ত্রণাদায়ক কথাগুলো শুনে অন্য রাগে ও ক্ষোভে গজগজ করতে লাগলো, আর তার পুরো শরীর থরথর করে কাঁপছিল। সে চিৎকার করলো, চুপ করুন আপনি, একদম চুপ করুন, আমাকে নামতে দিন। আপনার কোনো সস্তা জাস্টিফিকেশন আর ক্লারিফিকেশনের শোনার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আমি শুধু ডিভোর্সে। আপনার এই বিষাক্ত নামটা থেকে আমাকে মুক্তি দিন। অন্যায় তীব্র চিৎকারের জবাবে ইজানার কোনো কথা বাড়ালো না। আচমকা একদম চুপ হয়ে সে অন্তত নির্বিকার ভঙ্গিতে পিছনের ছিটের দিকে হাত বাড়িয়ে কালো রঙের একটা দামি রাশিয়ান ব্র্যান্ডের বক্স বের করে বক্সের ঢাকনা খুলল। ভেতরের মধ্যে লাক্সারিয়াস পারফিউমের বোতলটা বের করে অন্তত শান্ত ও সহজ অধিকার সুরে অনন্যার দিকে এগিয়ে দিল। অনন্যা ইজানের এই নীরব অধিকার আর সহ্য করতে পারল না। সে এক সেকেন্ড না ভেবে ইজানের হাত থেকে পারফিউমের বোতলটা এক ঝটকায় কেড়ে নিয়ে গাড়ির আধখোলা জানলার বাইরে সজোরে ছুঁড়ে মারল। অন্ধকার গলি পিচঢালা রাস্তায় পড়ে দামি কাচের বোতলটা মচমচ শব্দ করে মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গড়িয়ে গেল। ইজান এক গম্ভীর হতাশ দীর্ঘশ্বাস ফেলল। এবার সেন্ট্রাল লকের বাটন পুশ করে গাড়ির দরজা খুলে দিয়ে অন্তত বাঁকা ও তাচ্ছিল্যের সুরে বলল, এত তেজ ভালো না গো ছেমলি। এতটুকুনো দেহ নিয়ে আমার সাথে কোনোদিন পেরে উঠবি না, এটা মাথায় রেখিস। মরে যান। অনন্যা ইজানে এই শেষ কটূক্তির কোনো জবাব না দিয়ে সে এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়ি থেকে নেমে নিজের ওড়নাটা সামনে নিয়ে হনহন করে পিছনের গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। ইজান ড্রাইভিং সিটে বসে অনন্যার যাওয়ার পথের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক অদ্ভুত শয়তানি ও ভয়ঙ্কর চতুর হাসি ফুটিয়ে তুলল। সে গাড়ির অ্যাক্সিলারেটর চাপ দিয়ে গাড়িটি তীব্র গতিতে মেইন রোডের দিকে ছুটিয়ে নিয়ে যেতে যেতে নিজেই নিজে ফিসফিস করে হেসে উঠল, বোকামি, ডিভোর্স দিব? ডিভোর্সের কোনো ফাইলই সাবমিট করিনি। পেপার সেটিনে করে ডিভোর্স দেবো কীভাবে? মিসেস সালার মুনতাহির। অরণ্যা নিজের ঘরে পৌঁছানো মাত্র সোনিয়া খালা পরম নিশ্চিন্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি আইনানের কপালে হাত বুলিয়ে দিয়ে বলেন, মাউনু এসেছো? তাহলে আমি এখন মেন বিল্ডিংয়ে যাই, কাজের চাপ আছে। অরণ্যা কোনোরকম নিজের ভেজা গলা চেপে এক কৃত্রিম হাসি দিলেন। আচ্ছা খালামণি, অনেক ধন্যবাদ। সোনিয়া খালা ঘর থেকে বের হতে দরজাটা টেনে দিয়ে অরণ্যার ভেতরে 5 বছর সে পাথরে বাতটা এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। সে বেডের পাশে মেঝেতে ধপ করে বসে পড়ল, নিজের মুখটা দু হাতে ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নায় ভেঙে পড়ল। বহু বছর পর সে আজ এভাবে মন খুলে ডুকরে গেছে। যেদিন থেকে আয়নান তাকে প্রথমবার আম্মু বলে ডাকতে শিখেছে, সেদিন থেকে অনন্যা নিজের চোখের সমস্ত জল চিরতরে শুকিয়ে ফেলেছে। নিজেকে এক অপর্যায়ের নারী হিসেবে গুছিয়ে নিয়েছিল, কিন্তু আজ ইজানের সেই অবাধ্য অধিকার, তার বিষাক্ত স্পর্শ আর নোংরা অতীতকে টেনে আনা সে আর কোনোভাবে সহ্য করতে পারছিল না। মেঝেতে বসে অনন্যা চরম বিলাপ করতে করতে নিজের কপালের ভাগ্যকে দোষ দিতে লাগলো। সে কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলতে লাগলো, আমার কি অপরাধ ছিল মাবুদ?
আমার জীবনে এত বড় অভিশাপ কেন লিখেছেন? এই উত্তাল নদীতে আয়নের জায়গায় আমি কেন মরে গেলাম না? আমি পাপী হলে আমার ভাই কেন শাস্তি পেল? আর ইরফান ভাই, আমার সেই পবিত্র ভালোবাসা আর ইরফান কেন আমার তকদিরে ছিল না? অরুণা তীব্র ঘৃণায় আর অপমানে নিজের গায়ের ওড়নাটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। ইজানের চুমু খাওয়া সেই ফর্সা হাতটার উপর চামড়াটা লাল করে পাগলের মতো অনবরত ঘষতে লাগলো, যেন ইজানের দেওয়া প্রতিটি বিষাক্ত স্পর্শের দাগ নিজের শরীর থেকে চিরতরে মুছে ফেলতে পারে। কিন্তু তার এই কান্নার আওয়াজ পেছনের ঘরের দেওয়াল ভেদ করে বাইরে নিস্তব্ধ রাতে বিলীন হয়ে যাচ্ছিল। কিভাবে লোকটা 5 বছর পর ফিরে এসে তালাকের কথা বলেও এইভাবে অধিকার জাহির করে? সে কোন অধিকারে আমার হাতে চুমু দিল? স্বামী নাকি সন্তানের বাবার অধিকারে? কথাগুলো ভাবতে ভাবতে ছলছল চোখে অনন্যা আইনানকে জড়িয়ে এক পর্যায়ে ঘুমের দেশে হারিয়ে গেল। ওদিকে ইজানের কালো রঙের জিপটি অন্ধকারে রাতের অন্ধকারে চিরে বাতাসের আগে ছুটে এসে আবার আলিশান সরকারি বাসভবনের সামনে কড়া ব্রেক কষল। এই বিশেষ ভিলাটি সম্পূর্ণ কাস্টম মেড আর কড়া নিরাপত্তা বেষ্টিত, কারণ তারা রাশিয়ান স্পেশাল ফোর্সের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। ইজানের বুটের শব্দ খুলে ভেতরে পা রাখতে দেখলো লিভিং রুমের সোফায় রাহি বসে আছে। ইজানকে দেখা মাত্র সে অন্তর্ধান্ত হয়ে উঠে এলো এবং ব্যাকুল গলে জিজ্ঞেস করলো, ইজান, আজ তো তোমার কোনো লেট নাইট ডিউটি ছিল না, তাহলে এত রাতে তুমি? রাহির কথা শেষ হওয়ার আগে ইজান এক ক্ষিপ্র হিংস্রতায় এক হাত বাড়িয়ে রাহির গলাটা শক্ত করে চেপে দিল এবং তাকে সোজা পেছনের দেওয়ালের সাথে লেপ্টে দিল। ইজান দাঁতে দাঁত চেপে চরম কটমট করে ওঠা গলায় বলল, তোকে আমি 1000বার ওয়ার্নিং দিয়েছি রাহি, আমার পার্সোনাল লাইফ থেকে একদম দূরে থাকবে। আর ফিয়ন্সি হওয়া এই নোংরা নাটকটা বিদিত করছো। কে তোমার ফিয়ন্সি? হ্যাঁ, লিসেন টু ভেরি কেয়ারফুলি, আই এম নট ইন্টারেস্টেড, ইউ আন্ডারস্ট্যান্ড? ইজেনে এই পাশবিক রূপ আর গলা কড়া চাপে রাহির চোখ জোড়া মুহূর্তের মধ্যে নোনা জলে ছলছল করে উঠল। ইজান এক ঝটকায় রাহির গলা থেকে নিজের হাতটা সরিয়ে নিল এবং নিজের বেডরুমের দিকে এগোতে এগোতে বরফ শীতল গলায় আদেশ দিল, আগামীকালের মধ্যে নিজের অফিসিয়াল প্লেসে মুভ করো অ্যান্ড লিসেন দিস ভিলা। রাহি নিজের গলাটা চেপে ধরে ওখানে দাঁড়িয়ে তীব্র চিৎকার করে কেঁদে উঠল, আই লাভ ইউ ইজান, ইউ আর মাই মাইন্ড, ইউ অনলি মাইন্ড, তুমি অন্য কারো হতে পারো না। কিন্তু ইজান তার এই মরণ চিৎকারকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিজের ঘরের দরজাটা তাড়াম করে আটকে দিল। দেখতে দেখতে জীবনের খাতা থেকে প্রায় 15টা দিন কেটে গেল। এই 15 দিনে ইজান আর অনন্যার মধ্যে কোনো যোগাযোগ হয়নি। অনন্যা তার নিজের ছোট্ট ঘরে নিজেকে গুছিয়ে নিয়েছে, ইউনিতে আনাগোনা কমিয়ে দিয়েছে, আইননকে ডে কেয়ারে যেতে চায় না বলে, আর ইজান সোফিয়াতের কড়া ডিউটির আড়ালে নিজের ভিতরে আগুনটাকে চেপে রেখেছে। ওর কানে শুধু অনন্যার বলা মরে যাওয়ার কথাটা বেজে উঠছে বারবার। আজ সকালে ইজান তার এক পুরনো বন্ধুর সাথে বিশেষ কিছু কারণে দেখা করতে এসেছে। তার এই বন্ধু আরকানা পুলিশ ডিপার্টমেন্টে জব করে, তবে প্রফেশনের বাইরে সে একজন দুর্ধর্ষ প্রফেশনাল বাইকার। বন্ধু রেসিং ট্র্যাকে ছিল বলে ইজান আর সশরীরে বিশাল স্পোর্টস ট্রাকের গ্যালারিতে এসে বসেছে। সে ভিআইপির জন্য বসে বাকি রেসারদের সঙ্গে গল্প করছিল এবং মাঠের চাকার গর্জন শুনছিল। আজ আরকানের সেই হাই স্পিড রেস, কিন্তু ইজান লক্ষ্য করলো আরকান ট্রাকের প্রতিটি বাঁকে চরম চেষ্টা করেও সামনের দিক একটা নির্দিষ্ট স্পোর্টস বাইকের সাথে কিছুতেই পেরে উঠছে না। ইজান অন্তত উৎসুক ও তীক্ষ্ণ চোখে সেদিকে তাকিয়ে রইল। সে নিজেও বাইকের চালনায় চরম এক্সপার্ট হলেও তার পার্সোনাল ইন্টারেস্টে বাইকের চেয়ে সুপার কারের প্রতি একটু বেশি। সে আর থাকতে না পারে সামনে থাকা আরকানের মেসেঞ্জারে ফাহিমকে ইশারা করে জিজ্ঞেস করল, আচ্ছা ফাহিম, আরকানের লিড সামনে যে ব্ল্যাক বাইক রাইডারটা লিড করছে উনি কে? ফাহিম চশমাটা ঠিক করে ট্রাকের দিকে তাকিয়ে বলল, উনি উনি একজন ফিমেল বাইক বাইকার। বয়সটা অনেক কম, কিন্তু রাইডিং স্কিল মারাত্মক। উনি ট্র্যাকে যখন নামেন সবসময় প্রথম বা দ্বিতীয় পজিশনে ফিনিশ করেন। তবে ওনার ডিমান্ড অনেক বেশি হলে ওনার হায়ারিং চার্জ অনেক কম। আর লেডি বাইকে শুনে ইজানের কৌতূহল এবার বেড়ে গেল। ফাহিম আবার বলল, ওনার রিয়েল আইডেন্টিটি সবসময় হাইড করে রাখা থাকে। তবে আমি একবার
ফেস দেখেছি, কিন্তু ওনার নিজস্ব কোনো রেসিং বাইক নেই। উনি অন্য কোনো না কোনো এজেন্সির অধীনে পার রাইডের চুক্তিতে রাইডিং করেন। ফাহিমের কথাগুলো শুনতে শুনতে ট্রাকের ওপাশ থেকে বাইকগুলো গগন বিদারে আওয়াজ ধেয়ে এলো। আরকান ফিনিশ লাইন পার হলো। আরকান হলো দ্বিতীয়, আর সেই রহস্যময় ফিমেল বাইকারটি বিদ্যুৎ গতিতে ফিনিশে লাইন ক্রস করে হলো প্রথম। সেই মেয়েটি ট্রাকের এক কোণে নিজের ভারী স্পোর্টস বাইকটা ব্রেক কষে থামলো এবং এক ঝটকায় নিজের মাথার কালো হেলমেটটা খুলল। হেলমেট খোলার সাথে সাথে দুমড়ে থাকা লম্বা কালো চুল, কুচকুচে চুলগুলো দুপুরের বাতাসে মায়াবী ঢেউ খেলে চারিদিকে উড়ে বেড়াতে লাগলো। গ্যালারিতে বসা সোয়াত কমান্ডার ইজান এক সেকেন্ডের জন্য নিজের জায়গায় স্তব্ধ হয়ে গেল। তার চোখের মনি দুটো মুহূর্তের মধ্যে তীব্র বিস্ময়ে ছোট হয়ে গেল। অনন্যা ধবধবে ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম নিয়ে স্পোর্টসে গিয়ার ধরে পরে ট্রাকের মাঝখানে দাঁড়িয়েছে স্বয়ং অনন্যা আইমান। ইজানের ঠোঁটের কোণে এক চরম পজিটিভ মাখানো হাসি ফুটে উঠল। সে নিজের মনে মনে ফিসফিস করে আওড়াল, আর কত রূপ দেখাইলি রে মেয়ে। ভাঙা ফোন আর পেতনির মতো চুল নিয়ে ঘুরে যেমে সে রেসিং ট্র্যাকে এসে আগুন জ্বালায়। পাশে দাঁড়িয়ে থাকা ফাহিম ইজানের এই অদ্ভুত সগলতার পর চরম অবাক হয়ে গেল। ইজান এক ঝটকায় সোফা ছেড়ে দাঁড়িয়ে ফাহিমের কাঁধে হাত রেখে অন্তত কড়া ও রোমাঞ্চকর গলায় অর্ডার দিয়ে বলল, ওনার সাথে আজই আমার একটা রেসিংয়ের ব্যবস্থা করে, কিন্তু রেস শুরু হওয়ার আগে আমি কে সেটা ওনাকে বিন্দুমাত্র জানতে দিবি না। কথাগুলো শুনে ফাহিম দ্রুত গ্যালারি থেকে নেমে ট্র্যাকারের এক কোণে দাঁড়িয়ে থাকা অনন্যার দিকে এগিয়ে গেল। সে অনন্যার এক পাশে ডেকে নিয়ে মার্জিত গলা বলল, অনন্যা, একজন স্পেশাল গেস্ট আপনার সাথে ওয়ান অন ওয়ান একটা রেস করতে চাই। এটার জন্য আপনাকে রেগুলার রেটের চেয়ে সম্পূর্ণ আলাদা পে করা হবে। ফাহিমের কথা অনন্যার চোখে এক চিলতে স্বস্তির আলো দেখা গেল। আইনেন বেশ কয়েকদিন যাবৎ একটা বড় রিমোট কন্ট্রোল কারের জন্য অনবরত বায়না করেছে। তাছাড়া ছেলেটার জন্য কিছু নতুন শপিং করা খুব দরকার, জামা কাপড়, কসমেটিক। সবচেয়ে বড় কথা হলো ইদানের সাথে আইনি লড়াই লড়তে গেলে এবং নরক থেকে চিরতরে মুক্তি পেতে গেলে তাকে খুব দ্রুত একজন নামকরা প্রভাবশালী লয়ার হায়ার করতে হবে। সে খুব ভালো করে বুঝতে পারছে যে ইজান ডিভোর্সের ব্যাপারে মোটেও সিরিয়াস নেই, বরং সে এক নোংরা মনস্তাত্ত্বিক খেলা খেলেছে। অনন্যা আর এক সেকেন্ডও না ভেবে মাথা নেড়ে বলল, ঠিক আছে ফাহিম ভাই, আমি রেডি। ফাহিম দ্রুত ফিরে এসে ভিআইপি জোনে বসা ইজানকে অনন্যার সম্মতির কথা জানিয়ে দিল। রেস শুরু হওয়ার আগে অনন্যা সামান্য জিরিয়ে নেওয়ার জন্য ট্রাকের পেছনে রেস্টরুমে গিয়ে ঢুকলো। সেখানে আগে থেকে আইনানকে কোলে নিয়ে বসেছিল নেহা। অনন্যাকে দরজায় দেখা মাত্র আইনান নেহার কোল থেকে লাফিয়ে তার ছোট ছোট পায়ে দৌড়ে এসে মায়ের পা জড়িয়ে দিল। সে আদো আদো গলা বলল, আম্মু, আমার আজ রিমোট কার কিনতে যাবো না? অনন্যা হাঁটু গেড়ে মেঝেতে বসে আয়নানকে বুকে জড়িয়ে ধরে পরম মমতায় ওর কপালে চুমু খেলো। তার ক্লান্ত মুখটা এক পৃথিবীর মায়া ফুটে বলে, হ্যাঁ বাবা, আমরা অবশ্যই যাব। তোমার জন্য দামি রিমোটের গাড়ি কিনবো, আর সুন্দর সুন্দর নতুন জামাও কিনবো। মায়ের কথা শুনে আয়নানের নিষ্পাপ মুখটা খিলখিল হাসিতে ভরে উঠল। অনন্যা নেহার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা শুনল, নেহা, তুই আয়নানকে একটু দেখিস, আমি জাস্ট লাস্ট রাইডটা শেষ করে আসছি। নেহার হাসি মুখে সম্মতি দিয়ে অনন্যা পানি খেয়ে দ্রুত নিজের স্পোর্টস হেলমেটটা হাতে নিয়ে ট্রাকের দিকে ছুটে গেল। ট্রাকিং স্টার্টিং লাইনে পাশাপাশি এসে দাঁড়ালো দুটো ভয়ঙ্কর স্পোর্টস বাইকের। একটি অনন্যার ব্লকে সুজুকি হায়াবুসা, আর ঠিক পাশেই এসে থামলো তার এক দানবীয় কাওয়াসাকি নিনজা, যার চালকের গায়ে সম্পূর্ণ কালো রেসিং গিয়ার আর কুচকুচে কালো হেলমেট। অনন্যা জানতো না এই হেলমেটের পেছনে মানুষটাকে। ফাইম ফ্ল্যাগ নামানোর সাথে সাথে ট্রাকের বুক চিরে এক গগনবিদারী চাকা আর গর্জন উঠল। বাতাসের গতিকে বুড়ো আঙুল দেখিয়ে দুটো বাইক ফিনিশ লাইনের উদ্দেশ্যে ধেয়ে গেল। প্রথম দুই ল্যাম্পে ইজানের বাইকটা অনন্যাকে পাত্তাই দিচ্ছিল না। রাশিয়ার স্পেসের ফোর্সের দুর্ধর্ষ টেকনিক্যাল ড্রাইভের অভিজ্ঞ ব্যবহার করে ইজান প্রতিটি বাঁকে অনন্যাকে লক করে দিচ্ছিল। গতি এবং ক্ষমতার এক নিখুঁত প্রদর্শন করে ইজান অনন্যার চেয়ে প্রায় 3 বাইক
দূরত্বে এগিয়ে গেল। গ্যালারিতে বসে সবাই ধরে নিল আজ এই মেয়েটি হার নিশ্চিত। কালো হেলমেটের ওই রহস্যময় পুরুষটি অনায়াসে জিতে যাচ্ছে। কিন্তু তারা অনন্যা আইমানের ভেতরে দাউ দাউ করা জ্বলা প্রতিবাদী আগুনটাকে হয়তো চিনতে ভুল করেছিল। তৃতীয় ল্যাপের শেষ ভয়ঙ্কর বাঁকটায় যেখানে সাধারণ রেসাররা বাইকের স্পিড কমিয়ে দেয়, অনন্যা সেখানে নিজের জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে এক্সিলেটার আরও কষে ঘুরিয়ে দিল। বাইকটি প্রায় মাটির সাথে লেপ্টে গিয়ে এক অবিশ্বাস্য শর্টকাট টান নিল। ফিনিশ লাইনের ঠিক 100 মিটার আগে ইজান যখন জয়ের কাছাকাছি, অনন্যার বাইকটা বিদ্যুৎ গতিতে ইজানের পাশ কাটিয়ে ইঞ্চিখানিক ব্যবধানে ফিনিশ লাইন ক্রস করে গেল, আর অনন্যা প্রথম হয়েছিল। সাউথ কমান্ডার ইজান 1 সেকেন্ডের ব্যবধানে হেরে গেল। সে নিজেও পুরো জীবনে কোনো অপারেশনে কখনো হারেনি। আজ এই সাধারণ মেয়েটার কাছে, নিজের 20 বছরের স্ত্রীর কাছে, এই সেকেন্ডের পরাজয় ইজানের পুরুষালী ইগো অহংকার এক প্রলয় চপঘাটা করল। তার চোয়াল রাগে ও অপমানে শক্ত হয়ে গেল। অর্ণব বাইক থামিয়ে এক ঝটকায় নিজের মাথার হেলমেটটা খুলল। তার ফর্সা মুখটা তখন রাগে আর খাটনিতে লাল হয়ে গেছে। সে তীব্র গতিতে বুক ভরে শ্বাস নিল। ইজান তার বাইক স্ট্যান্ডে রেখে নিজের হেলমেটটা এক হ্যাঁচকে টানে মাথা থেকে খুলে গেল। দূর থেকে ফাহিম আর আরকান চরম উত্তেজিত হয়ে তাদের দিকে ছুটে এসেছিল। ইজান আর এক মুহূর্ত নষ্ট না করে অনন্যার একদম মুখোমুখি এসে দাঁড়ালো। তার চোখে দিয়ে তখন পরাজয়ের আগুন জ্বলছিল। সে অনন্যার একদম কানের কাছে মুখ এনে অন্তত নিচু ও বিষাক্ত অথচ স্পষ্ট গলায় বলল, অবশেষে ব্রিগেডিয়ার ফারহান আইমানের কড়া শাসন আর নিয়মের বিরুদ্ধে গিয়ে নিজের সেই পুরনো বাইক রাইডিংয়ের স্বপ্নটা পূরণ করে ফেললে মিসেস সালার মুনতাহের। ইজানের কণ্ঠস্বর শোনা মাত্র অনন্যা এক তীব্র শোকে চমকে উঠে তাকালো। তার চোখের মণি দুটো বিস্ময়ে স্থির হয়ে গেল। প্রতিপক্ষ যে স্বয়ং ইজান তা সে স্বপ্নেও ভাবেনি। ততক্ষণে আরকান আর ফাহিম তাদের একদম কাছাকাছি চলে এসেছে। তবে তারা ইজানের বলা শেষ কথাগুলো কিছুই শুনতে পেল না। আরকান ইজানকে দেখে আকাশ থেকে পড়ে বলল, আরে ইজান, তুই আজ হুট করে ট্রাকে বাইক রাইড করলি আর রেসেও হারলি। কিন্তু অনন্যার বুকের ভেতরটা সেকেন্ডের জন্য আতঙ্কে কেঁপে উঠল, কারণ পেছনে রুমে আইনের আছে। কিন্তু অনন্যা তার চিরচেনা স্বভাবের কারণে নিজের ভেতরে সেই ভয়টা একটু মুখে প্রকাশ পেতে দিল না। সে নিজের চুলগুলো একজোট পিঠের উপর মেলে দিয়ে ইজানের সেই চূর্ণ বিচ্ছিন্ন অহংকারী চোখের দিকে সরাসরি তাকে এক চরম তাচ্ছিল্য সুর উচ্চস্বরে বলে উঠল, হেরে গিয়ে কেমন ফিল হচ্ছে? সালার চাচু, ইগোতে খুব বাজেভাবে হার্ড হয়নি তো? অরণ্যার মুখে সবার সামনে এই সম্বোধন আর পরাজয়ের উপহাস শুনে সোয়াত কমান্ডার ইজানের সারা শরীর রাগে আর তীব্র বিদ্যুৎ তরঙ্গে বয়ে গেল। তার চোখ দুটো মুহূর্তের মধ্যে হিংস্র হয়ে উঠল। সে আরকানার ফাহিমের সামনে নিজের কড়া প্রফেশনাল ইমেজি ধুলোয় মিশিয়ে দিতে চাইল না। সে এক ঝটকায় নিজের মুখভঙ্গি স্বাভাবিক করে ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে কথা ঘুরিয়ে বলল, রাইডিং স্কিল মন্দ নয়, তবে ট্র্যাকের শেষ ভাগটায় যেভাবে ওভারটেক করলো ওটা কিন্তু কোনো দক্ষ রেসারের লক্ষণ নয়। জাস্ট ভাগ্যের জোরে বেঁচে গেছিস, নয়তো স্পিড কন্ট্রোল করতে না পারলে আজ হসপিটালে বেডে থাকতি। অনন্যা ইজানের সস্তা কথা শুনে এক চুলও দমে গেল না। সে নিজের চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে ইজানের চোখের দিকে সরাসরি তাকে অন্তত বাজেভাবে অপমান করা শুরু করলো। যারা ট্রাকে হেরে যায় তাদের মুখে এমন ভাগ্য আর অ্যাক্সিডেন্টের গল্প, মানে নিজের খামতি ভাগ্যের ঘাড়ে না চাপিয়ে বরং রাশিয়ার স্পেশাল ফোর্সকে গিয়ে বলুন তাদের কমান্ডিং অফিসার রাইডিং স্কিলটা রিচেক করতে। অন্যায় ধারালো এবং চূড়ান্ত অপমানজনক কথা মন্তব্য শুনে পাশে দাঁড়িয়ে থাকা আরকানার নিজের হাসি চেপে রাখতে পারল না। সে হো হো করে উচ্চস্বরে হেসে উঠল। ম্যানেজার ফাহিম পরিস্থিতি বেগতিক দিয়ে ভয়ে কাঁচুমাচু মুখ করে একদম কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল। ইজান অনন্যা এই দুঃসাহস দেখে রেগে গিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ফাহিম কাঁপা কাঁপা হাতে অনন্যার দিকে এগিয়ে এসে দুটো চেক বাড়িয়ে দিল। এই যে নিন মিস, আপনার আজকের উইনিং প্রাইজ আর রাইডিং চার্জের চেকগুলো। অনন্যা এক মুহূর্ত সময় নষ্ট না করে ফাহিমের হাত থেকে দুটো চেক লুফে নিল। ইজান এক তীব্র অবজ্ঞার পলক উপহার দিয়ে নিজের বুটের খটখট শব্দ তুলে রেস্ট রুমের দিকে চলে গেল। আরকান এদিকে ইজানের রাগে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকে হাসতে হাসতে সেখান থেকে কেটে বলল, কারণ সে জানে এই মুহূর্তে ইজানের সামনে থাকা মানে মৃত্যুর মুখোমুখি হওয়া।
ইজেন একা ট্রাকে দাঁড়িয়ে রাগে আর অপমানে ভেতরে ভেতরে একদম গজগজ করতে লাগলো। কিন্তু সে নিজের চওড়া বুকে এক হাত রেখে ফিসফিস করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। কুল ডাউন ইজেন, কুল ডাউন। নিজের বউয়ের কাছে রেস হারার মধ্যে লজ্জার কিছু নেই, বাট এই অপমানের পানিশমেন্ট তোকে খুব জলদি পেতে হবে মিসেস সালার মুনতাহির। নিজেকে সামনে নিয়ে সে আরকানের দিকে এগিয়ে গেল এবং তাদের অফিসিয়াল ক্রাইম কেসের জরুরি কাজ নিয়ে কথা বলতে শুরু করলো। এদিকে মিনিট 10 পর অরণ্যা আগে রেস্টরুম থেকে বের হয়ে নেহাকে বলল, আইনেনকে নিয়ে দ্রুত পার্কিং লটের দিকে যা। ইজান তখন আরকানের সাথে কথা বলতে বলতে হুট করে পার্কিং লটের দিকে তাকালো। সে দেখলো কিছুটা দূরে একটা মহিলার হাত ধরে একটা ছোট ফুটফুটে ছেলে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ছেলেটা আধাহত গলায় তীব্র চিৎকারে বাতাসে ভেসে আসলো, ইজানের কান পর্যন্ত পৌঁছলো। কালামণি, আমি আজ মানে বল কালো রঙের লিমোট গাড়ি কিনবো। ইজান ওদের পেছন থেকে খুব গভীরভাবে লক্ষ্য করলো। ছেলেটা ওই ছোট্ট অবয়ব কালো রিমোট গাড়ির প্রতি তীব্র বায়নার কথা শুনে ইজানের ঠোঁটের কোণে নিজের অজান্তে এক অদ্ভুত মায়াবী মুচকি হাসি ফুটে উঠল। তার পাথরের বুকের ভিতর কেমন যেন একটা অচেনা অন্যরকম ভালো লাগার অনুভূতি কাজ করলো, কিন্তু সে কিছুই বুঝতে পারল না। রাশিয়ার কনকনে ঠান্ডায় জমে যাওয়া তার হৃদয়ের আজ এক অচেনা বাচ্চার কণ্ঠ শুনে কেন যেন তীব্র আলোড়ন সৃষ্টি হলো। সে জানতই না এই বাচ্চার শরীরে এই মুহূর্তে তার নিজেরই রক্ত বইছে। বিকেলের দিকে অনন্যা শপিং মল থেকে আইনের নিজের পছন্দের কালো রিমোট গাড়ি আর নতুন কিছু জামাকাপড় নিয়ে নিজের ঘরে ফিরে এলো। আইনের নতুন খেলনা পেয়ে সারা ঘর জুড়ে খুশিতে মেতে উঠল। অর্ণা ওকে দুপুরের খাবার খাইয়ে পরম মমতায় বিছানায় ঘুম পাড়িয়ে দেয়। ছেলেটা ঘুমিয়ে যাওয়ার পর অনন্যা এক চিলতে ঘরে বারান্দায় এসে বসলো। বিকেলে আলো ফুরিয়ে যখন সন্ধ্যা নামছিল তখন সে একা একা বসে ভাবছিল সামনে সে কীভাবে কী করবে। ইজান এই ক্রমাগত ফিরে আসা আর ডিভোর্স না দেওয়ার চক্রান্ত থেকে সে কিভাবে নিজেকে আর আইনানকে বাঁচাবে। ঠিক তখনই বারান্দায় দরজায় ছায়া ফেলে এসে দাঁড়ালো ইরফান। সে অনন্যার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে অত্যন্ত নরম অথচ ব্যাকুল গল্প, অনু তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। অর্ণা আকাশের দিকে তাকিয়ে অন্তত শান্ত করলে, হ্যাঁ বলো ইরফান ভাই। ইরফান আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। সে অরণ্যার খুব কাছে এসে দাঁড়িয়ে সে ব্যাকুল বলল, আম্মু বিয়ের জন্য ফোর্স করছে, একসেপ্ট করে নে না আমাকে। আমি তোকে কথা দিচ্ছি আইনানকে আমি নিজের জানের চেয়েও বেশি ভালোবাসবো। ওর মনে আমি কোনোদিন কোনো অভাব বুঝতে দেবো না। ওকে আমি নিজের সন্তানের মতো বড় করব। অর্ণা নিজের চোখ দুটো ইরফানের দিক থেকে এক ঝটকে ঘুরিয়ে নিল। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান ভাই আমি তোমাকে বহুবার বলছি এটা কোনোদিন সম্ভব নয়। ইরফান এবার কিছুটা ক্ষুব্ধ অবস্থার মতো বলল, কেন সম্ভব নয় অনু? আব্বু আম্মু মেনে নেবেন, আমি তাদের বুঝিয়ে বলবো, তুই শুধু একবার হ্যাঁ বল। অর্ণা এবার ইরফানের চোখের দিকে সরাসরি তাকে অন্তত বাস্তবসম্মত ও বরফ শীতল করে বলল, আমি এখন ওই লোকটার বিবাহিত স্ত্রী, ওর সন্তানের মা। ইরফান ভাই তুমি কি সত্যি পারবে নিজের ওই শত্রু ইজানের স্ত্রী আর সব বাচ্চাকে নিজের নামে ছায়া দিতে? অর্ণার মুখে ইজানের স্ত্রী বাচ্চা শোনা মাত্র ইরফান এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। সে নিজের ভিতর পুরনো প্রেমকে দমিয়ে রাখতে না পেরে বলল, আমি শুধু এই জানি যে আমি তোকে আজীবন ভালোবেসেছি অনু। 5 বছর আগে যদি বিজিতে থাকতাম তবে এই অনাকাঙ্ক্ষিত বিয়েটা আমি কোনোদিনও হতে দিতাম না। আর আইনানকে আমি কখনোই ইজানের ছায়ার নিচে যেতে দেব না। ইরফান ভাই। অরণ্যার চোখ জোড়া ছলছল করছিল, কিন্তু সে শক্ত গলায় ইরফানের কথা মাঝপথে থামিয়ে দিল। সে অন্তত পরিপক্ক ও গম্ভীর গলায় বলল, আমার অনুভূতিগুলো কোনোদিন মিথ্যে ছিল না, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এখন এসব কিছু সম্ভব নয়। সালার একটা ভয়ঙ্কর লোক। ওর মা আর নানার বাড়ি আন্ডারলর্ড থেকে বিলং করে, আর সে হয়তো একদিন ফিরেও আসবে। আর তোমার সাথে নিজের সন্তানকে কোনোদিনও একই ছাদের নিচে শান্তিতে থাকতে দেবে না। আর তুমি তো জানোই ওর ক্ষমতা আর ওর হিংস্রতা কেমন। আমি স্রেফ নিজের জন্য তোমার বা তোমার কেরিয়ারের কোনো বড় ক্ষতি হোক তা আমি কোনোটাই চাই না। অন্যার কথা ইরফান আর কোনো কথা বাড়ালো না। অন্যার দুর্দর্শিতের জবাবে পর সে আর কিছু বলার নেই। সে এক বুক নীরব কষ্ট আর ব্যর্থতা নিয়ে বারান্দার গলি বেয়ে নিঃশব্দে চলে গেল। অরণ্যা বারান্দার রেলিং ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। এই নীরবতা গভীরতা সে নিজেই পুরোপুরি বুঝতে পারল না। সে আলতো করে নিজের চোখ জোড়া মুছে ঘরের ভিতরে টিমটিম আলোয় নিচে ফিরে এলো।
বিছানায় আইনন উবুর হয়ে গভীর ঘুমে মগ্ন। অনন্যা পরম মমতায় ছেলের কাছে গিয়ে ওকে টেনে ঠিক করে সোজা করে দিল। নিজে ওর পাশে শুয়ে পড়ে পলক্ষীন চোখে আইনানের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল। আইনানকে দেখলে দুনিয়ার যে কোনো মানুষ এক পলকে বলে দিতে পারবে যে এই ছেলেটার সাথে সালার মুনতাহের রক্ত সম্পর্ক আছে। ইজানের সেই চেনা সরু নাক, চোখের ঘন পাপড়ি, কুচকুচে কালো ভুরুজোড়া, সবকিছুর জন্য এই ছোট্ট বাচ্চার মাঝে নিখুঁতভাবে খোদাই করা। আইনানের সেই তীব্র জেদ, ওর ঠোঁটের কোণে বাঁকা হাসি, ওর চলার ধরন সব মিলিয়ে ছেলেটা যেন হুবহু বাবার মতো হয়েছে। সালারের জলজন্ত প্রতিচ্ছবি। অনন্যা বিষাক্ত এক হাসল। 5 বছর আগে সেই অভিশপ্ত রাতের তীব্র স্পর্শ দাগগুলো আর জন্নার শৈলে দৃশ্যমান না থাকলেও ওগুলোর জীবন্ত প্রমাণ আইনান। তখন হঠাৎ করে ওর ফোনটা তীব্রভাবে ভাইব্রেট করে উঠল। অনন্যা দ্রুত স্ক্রিনের দিকে তাকালো। ইজানের নাম্বার। তবে এবার কোনো নর্মাল কল নেই, ভিডিও কল। অনন্যা ফোনটা হাত থেকে দূরে সরাতে গিয়ে নিজের অজান্তে চূর্ণ বিচ্ছিন্ন স্ক্রিনে সবুজ বাটনে চাপ দিল। কলটা হুট করে রিসিভ হয়ে গেল, যা অনন্যা নিজের ধারণার বাইরে। ওদিকে ইজান ডিউটি শেষে নিজের ঘরে ফিরে শাওয়ার নিয়ে বেরিয়েছে। তার চওড়া উন্মুক্ত ফর্সা বুক বেয়ে তখনও পানি গড়া পরিবর্তে খালি গা, পরনে সেভ একটা কালো ট্রাউজার। সে এক হাতে টাওয়াল দিয়ে নিজের চুলগুলো মুছতে মুছতে স্ক্রিনের দিকে তাকাতে একদম থমকে গেল। অর্ণা কল ধরছে। ইজানের ঠোঁটের কোণে এক কুৎসিত ও ডাক হাসি ফুটে ফিসফিস করে বলল, আরে সত্যি রিসিভ হলো নাকি? আমি আবার স্বপ্ন দেখছি। অর্ণা স্ক্রিনের দিকে তাকে চুপ করে এলো। সে কোনো কথা বলল না। ইজান টাওয়ালটা বিছানায় ছুঁড়ে অনন্যার এই নীরবতা দেখে আরও এক ধাপ এগিয়ে এলো। ফোনটা নিজের চোখের সামনে থেকে তুলে অন্তত ডোন্ট কেন চড়া গলা বলল, কী হলো, চুপ কেন? এভাবে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিস যেন, লজ্জা করে না তোর, বেহ্যামে? অর্ণা কিছু না বলে নড়ে চড়ে বসে। ইজান ভাবে হয়তো কলটা কেটে দিবে, তাই সে বলে, এই না, কাটবি না। আমাকে তো দেখবে, আমি তোর হালাল পুরুষ। মন ভরে দেখ, যদিও আমার শরীরের প্রতিটি ইঞ্চি আগে তোর দেখা হয়ে গেছে। ইজানের নোংরায় ডার্ক পজিটিভ খোঁটা শুনে অনন্যা নিজের দাঁতে দাঁত চেপল। ঠিক তখনই ভিডিও কলের ওপাশ থেকে ইজানের ঘরের লিভিং রুমের দিক থেকে রাহির চেনা কণ্ঠস্বর ভেসে এলো। ইজান, তুমি কি ভেতরে? কফিটা কি তোমার ঘরে দিব? ইজান অরণ্যার স্ক্রিন থেকে 1 সেকেন্ডের জন্য চোখ সরিয়ে দরজার বাইরের দিকে উঁচিয়ে কড়া গলা বলল, আসছি আমি, বাইরে রেখো। অরণ্যার ঠোঁটের কোণে এবার এক চরম তাচ্ছিল্য বিষাক্ত হাসি ফুটে উঠল। সে ইজানের চোখের দিকে সরাসরি তাকিয়ে অন্তত ধারালো গলায় জিজ্ঞাসা করল, আপনারা একসাথে থাকেন? ইজান ফোনটা আবার নিজের মুখের সামনে এনে অন্তত স্বাভাবিক ভঙ্গিতে বলল, হুম, বাট সে বেড শেয়ার করেন না? অন্যায় আচমকা ও ধারালো প্রলয়কারী প্রশ্ন ইজান মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। তার মুখে সেই অহংকারের ডাক হাসিটা এক নিমেষে উধাও হয়ে গেল। সে সম্পূর্ণ নির্বাক হয়ে অনন্যার চোখের দিকে তাকায়। তবে তার এই ভাবটা কাটাতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলো। অনন্যা এই প্রশ্নের জবাবে তার বিষণ্ণ চোখের কোণে আবার সেই পরিচিত ডাক ও শয়তানি হাসির রেখা ফুটে উঠল। সে ফোনে নিজের মুখ আরও কাছে এনে তার সেই গভীর আর গম্ভীর কণ্ঠে এক অদ্ভুত মাদকতা মিশে বলল, হ্যাঁ করেছি তো, এই মাত্র একবার একটা দেহের সাথে বেড শেয়ার করছি, যার প্রতিটা তীব্র আওয়াজ, মুহূর্ত, আওয়াজ, নিঃশ্বাস, প্রতিধ্বনি আমি আজও নিখুঁতভাবে অনুমান করি। আজও যার জন্য আমি মাঝরাতে এমন ছটফট করি। ইজানে এই নগ্ন এবং গাম্ভীর ইঙ্গিতপূর্ণ কথার অর্থ বুঝতে অন্য 1 সেকেন্ড সময় লাগলো না। সে খুব ভালো করে জানে ইজান এখন এখানে রাহির কথা বলছে না, বরং 5 বছর আগে সেই অভিশপ্ত রাতের অরণ্যার শরীরের কথা আজ সে আদিম অধিকারের কথা মনে করে দিচ্ছে। অরণ্যা আর কোনো কথা বলল না। নিজের ভিতরে তোলপাড় করা ক্ষোভ আর অপমান আর বাড়াতে না দিয়ে সে লাল বাটনটা চেপে ভিডিও কলটা কেটে দিল। সে ফোনটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে এবার আইনানের দিকে তাকালো। ইজানের শেষ কথাগুলো তার কানে বিষাক্ত তীরের মতো অনবরত বিঁধল। যে মানুষটা এক ছাদের নিচে অন্য একটা মেয়েকে রেখে নিজেকে তার হালাল পুরুষ দাবি করছে, এমন অবাধ্য অধিকার খাটায়, তার এই নোংরা খেলার শেষ কোথায় তা ভেবে অনন্যা ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। পরদিন সকালে কড়া রোদে অনন্যা যখন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি করিডোরে এসে দাঁড়ালো, তখন তার চোখে মুখ জুড়ে রাতের ক্লান্তি স্পষ্ট। ইজানের সে অবাধ্য স্বীকারোক্তি তাকে আর শান্তিতে থাকতে দিচ্ছে না। সে আর কোনো জুয়া খেলতে রাজি নেই। এবার একটা চূড়ান্ত আইনি ব্যবস্থা তাকে নিতে হবে।
নোটিশ লাইব্রেরির সামনে পড়ে রাফিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে অনন্যা ধীর পায়ে ওর পাশে গিয়ে দাঁড়ালো। চারপাশটা একবার দেখে অনন্যা অন্তত নিচু অথচ তিনি বলল, রাফি, তোর মামা যে লয়ার, ওনার সাথে আমাকে একটু কথা বলে দিবি? রাফি নোটিশ বোর্ডটা থেকে চোখ সরে অন্যের দিকে তাকিয়ে কিছুটা অবাক হওয়ার ভান করে আচ্ছা বলবো, কিন্তু হুট করে লয়ারে কি প্রয়োজন পড়লো অনু? অন্য একটা দীর্ঘশ্বাস ফেলে পাত্র গেল ডিভোর্সের জন্য। রাফি এবার পুরোপুরি অন্যার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ভুরু কুচকে জিজ্ঞেস করল, মানে আইনানের বাবা? এবার পুরোপুরি অনন্যার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ভুরু কুচকে জিজ্ঞেস করল, মানে আইনানের পাপা সে কি দেশে ফিরেছে? অনন্যা নিজের চোখ জোরে মাটির দিকে তাকিয়ে ব্যস্ত গেলে বলে, হ্যাঁ সে ফিরেছে। অনন্যা খেয়াল করলো না যে সে সত্যিটা শোনার পর রাফির ঠোঁটের কোণে এক অন্তত সূক্ষ্ম ও রহস্যময় মুচকি হাসি খেলে গেল। অবাধ্য প্রণয়িনী পর্ব 2। পুরো গল্পটা প্লেলিস্টে। গল্প শুরু করছি মানে গল্পের এন্ড অব্দি দিব। তোমরা শুধু চ্যানেলের সাথে থাকো, নিরাশ হবা না, সত্যিই আমি দেবো।